ব্রেইল পদ্ধতির প্রথম স্বীকৃতি। খ্রিস্টীয় আদর্শ মানবপ্রেমের প্রতি লুই ব্রেইল গভীরভাবে অনুরক্ত ছিলেন। তিনি চার্চে অর্গান বাজাতে যেতেন ঠিকই, কিন্তু তাঁর সমস্ত অন্তর জুড়ে থাকত পবিত্র খ্রিস্টীয় আদর্শ ও ভাবনা। নিজের দুর্ঘটনাজনিত প্রতিবন্ধকতার জন্য তাঁর ঈশ্বরের প্রতি কোনো ক্ষোভ ছিল না। সেবার মনোভাব নিয়ে জীবনের দিনগুলি কাটিয়ে যাওয়ার জন্য তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন। সারা জীবনের পরিশ্রমের ফসল যে বৃথা হয়ে গেল, কেউ যে তার যথার্থ মূল্য দিল না, তার জন্য ব্রেইলের বেদনা ছিল খুব সাময়িক। নিজের অন্তরে তিনি এমন একটা অন্ধকারভেদী চিরন্তন আলোর সন্ধান পেতেন যে তার দ্যুতিতে মনের সব হতাশা দূর হয়ে যেত। তিনি ক্ষয় রোগে আক্রান্ত। তিনি জানেন তাঁর মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। যক্ষার নিয়ত যন্ত্রণা শরীরটাকে কাবু করে ফেলেছে, তবু ক্লান্তিহীন তাঁর পথ চলা। তাঁর গভীর বিশ্বাস, ঈশ্বরের দেওয়া জীবন কাজে লাগিয়ে যতক্ষণ প্রাণ ততক্ষণ কাজ করে যেতে হবে, তারপর সেই পরম কল্যাণময়ের কাছেই নিশ্চিন্ত আশ্রয়। এই ধর্মীয় চেতনার দৃঢ়তা লুইকে শক্তি যোগায়। তিনি কাজ করার উৎসাহ পান। ইনস্টিটিউটের নানা ব্যক্তিগত ষড়যন্ত্র থেকে বহু দূরে থাকতেন ব্রেইল। পগনারকে ইনস্টিটিউট থেকে বিদায় করে দেওয়ার পর লুই একা একাই অন্যান্য প্রতিষ্ঠানের কাছে নিজের লিখন পদ্ধতির সুবিধেগুলির কথা তুলে ধরার চেষ্টা করেন। 1840-এ অস্ট্রিয়ার রাজ পরিবারের এক দৃষ্টিহীন রাজপুত্রকে পড়াবার জন্য লুইয়ের কাছে একটি আবেদন আসে। এর থেকে বোঝা যায় লুইয়ের নাম তখন শিক্ষক হিসেবে দেশের গণ্ডির বাইরে বিদেশেও ছড়িয়ে পড়েছে। কিন্তু লুইয়ের পক্ষে তাঁর ভগ্ন স্বাস্থ্য নিয়ে ভিয়েনা যাওয়া সম্ভব হল না। এদিকে ভিয়েনাতে জোহানা উইলহেলম ক্লিন প্রথম একটি দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করার কথা ভাবেন। একথা জানতে পেরে লুই ক্লিনকে একটি চিঠি পাঠিয়ে ব্রেইল পদ্ধতির কার্যকারিতা একবারটি পরীক্ষা করে দেখবার জন্য আবেদন জানান। তিনি লেখেন, প্যারিস, জুলাই 11, 1840। প্রিয় মিস্টার ক্লিন, দৃষ্টিহীনদের শিক্ষার বিষয়ে আপনার গভীর উৎসাহ আছে জানতে পেরে আমি আপনার প্রতি গভীর সম্মানের সঙ্গে দৃষ্টিহীনদের লিখনের ও পঠনের একটি নতুন পদ্ধতি উপস্থাপিত করতে চাই এবং প্রার্থনা করি আপনি অনুগ্রহ করে এই ছত্রকটি সেই সব হতভাগ্যদের প্রতি আপনার অনুরক্তির জন্য আমার শ্রদ্ধার্ঘ্য বলে গ্রহণ করুন, যেসব হতভাগ্যদের মধ্যে আমিও একজন। আমি খুশি হব যদি আমার ক্ষুদ্র পদ্ধতি আপনার শিক্ষার্থীদের কাজে আসে এবং আমি যে নমুনা পাঠালাম সেটি যদি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়। আপনার প্রতি শ্রদ্ধাশীল এবং বিনীত ব্রেইল। রয়্যাল ইনস্টিটিউশন ফর ব্লাইন্ড ইউথ। সূত্র দ্য রিডিং ফিঙ্গার্স, জিন রবলিন, আমেরিকান ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ড, পৃষ্ঠা 49। লুই ব্রেইলের এমন আন্তরিক আবেদনে ক্লিন সাড়া দিলেন না। তিনি দৃষ্টিহীনদের পঠন লিখনের জন্য বিশ্বে প্রচলিত সব পদ্ধতিগুলিকে পরীক্ষা করে দেখলেন, কিন্তু ব্রেইলের পদ্ধতিকে তাঁর উপযুক্ত বলে মনে হল না। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে ক্লিনের উদাসীনতার পেছনে প্রধান কারণ ছিল যে লুইয়ের নিজের অত বড় ও বিখ্যাত প্রতিষ্ঠান রয়্যাল ইনস্টিটিউশন ফর ব্লাইন্ড ইউথ যখন ব্রেইল পদ্ধতি গ্রহণ করেনি, তখন সে পদ্ধতি যে খুব কার্যকর হবে না এটাই স্বাভাবিক। তাছাড়া ডাইরেক্টর দুপো যখন এই পদ্ধতি সম্পর্কে বিরূপ, তখন ক্লিন ভাবলেন ব্রেইল কখনোই কার্যকর পদ্ধতি হবে না। দুপোর স্পষ্ট বক্তব্য ছিল ব্রেইল পদ্ধতি একান্তভাবে দৃষ্টিহীনদের নিজস্ব লিখন পঠন পদ্ধতি এবং এ বিষয়ে চক্ষুষ্মানদের কোনো উৎসাহ থাকার কারণ নেই। তাই এই পদ্ধতি যদি ইনস্টিটিউশন গ্রহণ করে তবে দৃষ্টিহীনরা বৃহত্তর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে
শুধু তাই নয়, এই লিখন পদ্ধতির জন্য দৃষ্টিহীন ও চক্ষুষ্মানদের মধ্যে একটা বিভেদের প্রাচীর গড়ে উঠবে। তাই দৃষ্টিহীনদের যত অসুবিধে হোক না কেন, তাদের সর্বজনীন বর্ণমালার ছাঁচেই পঠন পাঠন চালাতে হবে। ব্যর্থতার পর ব্যর্থতা, তবু লুই হতাশ হন না। তার কারণ তিনি দেখতে পাচ্ছেন তাঁর দৃষ্টিহীন ছাত্ররা তাঁর আবিষ্কৃত পদ্ধতি অবলম্বন করে উপকৃত হচ্ছে। ব্রেইল ভাবতে থাকেন, বড় আঙিনায় স্বীকৃতি না পেলেও তাঁর অনুগত কিছু ছাত্র তো উপকৃত হচ্ছে, তার মূল্যই বা কম কি। বন্ধু গথিয়ার তাঁর সঙ্গে দেখা করতে আসেন। তাঁর সঙ্গে পৃথিবীর নানা বিষয়ে যেমন আলোচনা করেন, তেমনি তাঁদের ইনস্টিটিউশনের নানা খুঁটিনাটি প্রসঙ্গ নিয়েও আলোচনা করে ব্রেলের মনোবল অটুট রাখার চেষ্টা করেন। ডক্টর অ্যালবার্ট ব্রেলের চিকিৎসার দায়িত্বে ছিলেন। তিনি বুঝলেন ব্রেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। মাঝে মাঝে ফুসফুস থেকে রক্তক্ষরণ হয়। তিনি ব্রেইলকে সম্পূর্ণ বিশ্রাম নিতে পরামর্শ দিলেন। যাঁরাই ব্রেলের সঙ্গে দেখা করতে আসতেন, তাঁরাই ব্রেলের কষ্ট সহিষ্ণুতা ও শান্ত হাসিমাখা মুখখানি দেখে বিস্মিত হতেন। ব্রেল কখনো নিজের অসুখের কথা নিয়ে আলোচনা করতেন না, এমনকি তাঁর শরীরের মধ্যে যে প্রবল যন্ত্রণা, তাও কাউকে বুঝতে দিতেন না। তাঁর সমস্ত আলোচনা জুড়ে থাকত দৃষ্টিহীনদের কতখানি মঙ্গল করা যায়, তাদের শিক্ষার জন্য কতগুলো নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, এই সব কথা। ব্রেল গুরুত্ব দিয়ে বোঝাবার চেষ্টা করতেন যে সমাজের বৃহত্তর অংশের থেকে দৃষ্টিহীনদের বিচ্ছিন্ন হয়ে পড়লে চলবে না। সাময়িক ব্যঙ্গ বিদ্রুপ উপেক্ষা করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি বুঝিয়ে বলতেন, সমাজের একদল মানুষ যেমন দৃষ্টিহীনদের উপেক্ষা করে, বিদ্রুপ করে, তেমনি আর একদল মানুষ যথেষ্ট মানবিকতার সঙ্গে দৃষ্টিহীনদের সাহায্য করতে এগিয়ে আসেন। তাই দৃষ্টিহীনদেরও সব অভিমান দূরে সরিয়ে রেখে নিজেদের সমাজের সামগ্রিক কল্যাণ কর্মের সঙ্গে যুক্ত করতে চেষ্টা করতে হবে। লুই ব্রেল তাঁর অভিন্ন হৃদয় বন্ধু গথিয়ার আর কলটাটের হাত ধরে মাঝে মাঝে বেরিয়ে পড়তেন। কথায় কথায় তাঁদের হয়তো মনে পড়ত প্রাক্তন ডাইরেক্টর পাগনারের কথা। কাছেই থাকতেন তিনি, তাই তাঁর সঙ্গে দেখা করতে তাঁর প্রিয় ছাত্ররা প্রায়ই তাঁর কাছে চলে যেতেন। পাগনারও তাঁর ছাত্রদের মুখগুলি দেখে খুব আনন্দ পেতেন। তিনি যথাসাধ্য নিজের অপমান আর দুঃখের কথা ছাত্রদের কাছে গোপন রেখে নানা বিষয়ে আলোচনা করতেন। আলোচনা শেষে তিন দৃষ্টিহীন বন্ধু নিজেদের মধ্যে কথা বলতে বলতেই বড় বড় গাছে ঢাকা প্রশস্ত পথ দিয়ে ঘরে ফিরতেন। সন্ধ্যার হিমেল হাওয়ায়, প্রকৃতির শান্ত পরিবেশে বন্ধুদের মধুর হার্দ্র সম্পর্ক যেন আরো নিবিড় হয়ে তাঁদের জড়িয়ে ধরত। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই একসময় তাঁরা ইনস্টিটিউটে পৌঁছে যেতেন। লুই ব্রেলের অভিন্ন হৃদয় বন্ধু কলট্যাট লুই ব্রেলের স্বভাব এবং তাঁর বন্ধুত্বপূর্ণ আন্তরিক আচরণ সম্পর্কে সুন্দর বর্ণনা লিখে রেখে গেছেন। এই লেখাই ব্রেল সম্বন্ধে জানতে আমাদের সাহায্য করে। তিনি লিখেছেন, His singularly balanced spirit, the uprightness of his mind, the penetration of his intellect enabled him to foresee the sequence and results of events, so that among those who knew him especially well, there were few who did not seek his advice and experience the benefit of the course dictated by his prudence. Nor was he excluded from the welfare of the blind, and in this work he always cooperated with zeal and enlightenment. The influence of words was not enough for Louis Braille. To it he added action and devotion. He loved to serve and comfort the unfortunate. When he did good, he acted with such simplicity
and delicacy that he concealed, as it were, the hand of the benefactor from the recipient of the benefaction. He knew that it was not enough to give, but that the gift must be bestowed in that spirit of Christian charity that respects the dignity of the human soul in the person of the poor. The sound and lively faith with which he was animated was the source of this noble sentiment, and the religion which he had already practiced with as much constancy as conviction enabled him to face the approach of death, if not without emotion, at least without terror. বন্ধুদের এই বর্ণনা থেকে পরিষ্কার হয় কেমন ভাবে লুই শত বাধা, প্রতিবন্ধকতা ও উপেক্ষাকে নীরবে মেনে নিয়ে আরব্ধ কাজে এগিয়ে যেতে সমর্থ হয়েছিলেন। নিজের কাজের উপর আস্থা এতই প্রবল ছিল যে বাইরের অবহেলার অপমানকে তুচ্ছ করার মতো সান্ত্বনার উপাদানগুলি নিজের চরিত্রের মধ্যে একটু একটু করে আহরণ করতে পেরেছিলেন। 1844 সালের 22 ফেব্রুয়ারি রয়্যাল ইনস্টিটিউশন ফর দ্য ব্লাইন্ড ইউথের নতুন ভবনের উদ্বোধন হয়। এই নতুন ভবন নিয়ে ইনস্টিটিউটের ছাত্র ও শিক্ষক উভয়ের মনেই গভীর উত্তেজনা আর আনন্দ। এই নতুন ভবনটি গড়ে উঠেছে সুন্দর, খোলামেলা, রোদ ঝলমলে একটি নতুন পরিবেশে। এখানের বাতাস নির্মল, পাখির কলকাকলিতেই বড় বড় গাছগুলি মুখরিত হয়ে থাকে। আগের পরিবেশ ছিল ভীষণ রকম অস্বাস্থ্যকর, স্যাঁতসেঁতে, আলো বাতাসহীন। ওই পরিবেশের জন্যই ছাত্র শিক্ষকদের মধ্যে অসুখ বিসুখ লেগেই থাকত। যক্ষ্মার প্রকোপের কারণও অনেকখানি অস্বাস্থ্যকর পরিবেশ। অনেকে মনে করেন নতুন পরিবেশে থাকার সুযোগ যদি লুই প্রথম থেকে পেতেন তবে আর তাঁকে যক্ষ্মা রোগে আক্রান্ত হতে হতো না। নতুন ভবনটিও গড়া হয়েছে খুব সুন্দর করে। ভবন নির্মাণের সময় নজর রাখা হয়েছে মুক্ত পরিবেশ থেকে যেন ছাত্র শিক্ষকরা বঞ্চিত না হন। নতুন ভবন চত্বরে বড় বড় গাছ আর সুন্দর বাঁধানো রাস্তা। নতুন ভবন উদ্বোধন উপলক্ষে সমস্ত অভিভাবক এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের আমন্ত্রণ জানানো হয়েছে। পুরনো দিনের সবাই উপস্থিত হয়েছেন। বর্তমান ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষয়িত্রীরা সবাই এসেছেন। এমনই সুন্দর একটি আনন্দ মুখরিত উৎসবে লুই ব্রেলের জীবনের অভাবনীয় একটি ঘটনা ঘটল। ডাইরেক্টর দুপোর বন্ধু জে গদত এর লেখা ছোট একটি পুস্তিকা স্বয়ং ডাইরেক্টর দুপো প্রকাশ করলেন। এই পুস্তিকাটির নাম অ্যাকাউন্ট অব দ্য সিস্টেম অফ রাইটিং ইন রেজড ডটস ফর ইউজ বাই দ্য ব্লাইন্ড। 15 পৃষ্ঠার এই পুস্তিকাটিতে গদত প্রথমে বারবিয়ারের পদ্ধতির ভালো মন্দ সব দিকগুলি নিয়ে ব্যাখ্যা করেছেন। তারপর তিনি ব্রেল উদ্ভাবিত পদ্ধতির কার্যকরী দিকগুলি নিয়ে সুস্পষ্ট আলোচনা করেছেন এবং দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীতে দৃষ্টিহীনদের লেখবার পড়বার যত পদ্ধতি আছে তার মধ্যে ব্রেল পদ্ধতি সর্বশ্রেষ্ঠ। পুস্তিকাটি পাঠ করার পর তিনি ব্যক্তিগতভাবে সবাইকে বুঝিয়ে বলেন লুই ব্রেলের পদ্ধতির বিশেষ সুবিধেগুলি কোথায়। অনুষ্ঠানে গদত তাঁর বক্তব্য পেশ করার পর দর্শক ও শ্রোতাদের সামনে পরীক্ষার পালা শুরু হল। দর্শকদের মধ্য থেকে একজন একটি কবিতা বলেন এবং সেই কবিতাটি বিদ্যালয়ের একটি দৃষ্টিহীন বালিকা ব্রেইল পদ্ধতিতে লিখে নেয়। এরপর আর একজন দৃষ্টিহীন বালিকা, যে কবিতাটি যখন বলা হয় তখন ঘরে ছিল না, সে এসে ব্রেইল পদ্ধতিতে আঙুল বুলিয়ে কবিতাটি পড়ে দিল। চতুর্দিক থেকে করতালি দিয়ে পরীক্ষার সাফল্যকে স্বাগত জানানো হল। এবার উপস্থিত দর্শকদের মধ্য থেকে একজন একটি সঙ্গীতের সুরের অংশ বললেন,
যা বিদ্যালয়ের একজন দৃষ্টিহীন শিক্ষক ব্রেইলে লিখে নিলেন। তারপর অন্য ঘর থেকে একটি দৃষ্টিহীন ছাত্রকে ডাকা হল। সে খুব তৎপরতার সঙ্গে সঙ্গীতের সুরের অংশটি পড়ে দিল। ব্রেইল পদ্ধতির এমন অভাবনীয় সাফল্য উপস্থিত সবাইকে মুগ্ধ করল। সবাই শিক্ষক ব্রেইলের উচ্ছ্বসিত প্রশংসায় মুখরিত হয়ে উঠল। দর্শকদের মধ্যে একটা গুঞ্জরণ উঠল যে ব্রেইল দৃষ্টিহীনদের হাতে বর্ণমালার নতুন হাতিয়ার তুলে দিয়ে তাঁদের অন্ধকার জীবন থেকে আলোর পথে নিয়ে এসেছেন। সবার অলক্ষ্যে শান্ত হয়ে বসেছিলেন ব্রেইল। এবার সবার জোরালো আবেদনে সাড়া দিয়ে ব্রেইলকে উঠে দাঁড়াতে হল। সবাই দেখলেন দৃষ্টিহীন মানুষদের মুক্তির দূত লুই ব্রেইলকেই। তিনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঘাড়টা একটু কাত করে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। সমস্ত ছাত্র, শিক্ষক, অভিভাবক তাঁদের অন্তরের সমস্ত শ্রদ্ধা লুই ব্রেইলের কাছে নিবেদন করলেন। ব্রেইল নিজেও অভিভূত। তিনি এমন নাটকীয় চমকের জন্য প্রস্তুত ছিলেন না। এতদিনে যেন ঈশ্বরের বাসনাই পূর্ণ হল। তিনি ব্রেইলকে দিয়ে যেসব কাজ করিয়ে নিতে চেয়েছিলেন, ব্রেইল তা সম্পন্ন করতে পেরেছেন। তাই ব্রেইল বারবার ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলেন। তাঁর অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল একদিন ব্রেইল পদ্ধতি দৃষ্টিহীনদের চোখের অন্ধকার অনেকখানি দূর করতে পারবে। তা বোধহয় আজ সত্যে পরিণত হল। এ প্রসঙ্গে আমরা এই সিদ্ধান্তেও পৌঁছতে পারি যে গোঁদতের মতো দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি সমস্ত ক্ষুদ্রতা ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে ব্রেইল পদ্ধতিকে সাধারণ মানুষের সামনে তুলে না ধরলে ব্রেইল পদ্ধতি হয়তো এমনভাবেই এই পৃথিবীর বুকে যুগ যুগ ধরে কোটি কোটি দৃষ্টিহীনদের পরিত্রাতা হিসেবে আবির্ভূত হতে পারত না। যে দুপো ব্রেইল পদ্ধতির এমন ঘোর বিরোধী ছিলেন যে কাগজ ফুটো করার স্টাইলাসের শব্দ শুনলে ক্ষেপে উঠতেন, সেই দুপো কিনা ব্রেইল পদ্ধতির গুণের কথা লিখে সাধারণ মানুষের সামনে পুস্তিকা প্রকাশ করলেন। এই অভাবনীয় ঘটনার পেছনে যেমন তাঁর বন্ধু গোঁদতের একটা বড় ভূমিকা অবশ্যই ছিল, তেমনি ব্রেইলের প্রাণ প্রতিম ছাত্রদের দৃঢ়তা এবং ব্রেইলের প্রতি তাদের কৃতজ্ঞতা বোধ এই অসাধ্য সাধনে সহায়ক হয়েছিল। তারা নিজেদের অভিজ্ঞতায় বুঝেছিল ব্রেইল পদ্ধতি একবার দৃষ্টিহীনদের হাতে তুলে দিতে পারলে তাদের জীবনের বড় সফলতা দেখা দিতে বাধ্য। তাদের অনমনীয় মনোভাব শেষ অবধি লুই ব্রেইলের মাথায় সাফল্যের মুকুট পরিয়ে দিল। বিশ্বের বিস্ময় নারী হেলেন কেলার নিজে অন্ধ বধির মুখ হয়েও ব্রেইলের সাহায্যেই এই পৃথিবীর বস্তু জগৎ ও রস জগতের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরেছিলেন। তিনি লুই ব্রেইল সম্পর্কে যেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন তা আজ বিশেষভাবে প্রণিধানযোগ্য। হেলেন কেলার বলেন, "It is high time for Louis Braille's genius to be recognized throughout the earth and for the story to be told of the godlike courage and the heart of gold with which he built a large, firm stairway for millions of sense-crippled human beings to climb." তবে এমন স্বীকৃতি লুই ব্রেইল তাঁর জীবদ্দশায় পাননি। তাঁর মৃত্যুর অনেক অনেক পরে বিশ্বব্যাপী তিনি স্বীকৃতি লাভ করেন। সারা পৃথিবীতে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ব্রেইল পদ্ধতি গৃহীত হয়। লুই ব্রেইল তাঁর পদ্ধতি আবিষ্কারের প্রায় 20 বছর পর বহু উপেক্ষা ও উদাসীনতা সহ্য করে তবে নিজের প্রতিষ্ঠান থেকে স্বীকৃতি পেলেন। তাও কর্তৃপক্ষ নিজের থেকেই স্বীকৃতি দিতে চাননি। বিদ্যালয়ে দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা নিজেদের উপকারে সহায়ক বুঝতে পেরে কখনো কখনো গোপনে ব্রেইল পদ্ধতি শিখত এবং অনেক সময় তার জন্য শাস্তি পেত। তারাই ব্রেইল পদ্ধতিকে বাঁচিয়ে রেখেছিল। দুপো তাঁর এতদিনের উদাসীনতার অপরাধ শুধরে নিলেন। তিনি এবার তাঁর বিদ্যালয়ের এই যশস্বী শিক্ষকের প্রতি বিশেষ দৃষ্টি দিলেন।
যক্ষ্মায় মাঝে মাঝে যখন ব্রেলের ফুসফুস থেকে রক্তক্ষরণ হয় তখন আর বিছানা ছেড়ে তিনি উঠতে পারেন না। দুপুর নিজে নিয়মিত লুইকে দেখতে আসতেন, তাঁর অসুখ সম্পর্কে খোঁজখবর নিতেন। এতে লুই কৃতজ্ঞতায় সংকুচিত হয়ে থাকতেন। নিজের অসুস্থতা নিয়ে যে কোনো আলোচনায় তাঁর বড় সংকোচ, বরং দৃষ্টিহীনদের বিষয়ে তাঁর কি কি পরামর্শ রয়েছে তা নিয়েই দুপোর সঙ্গে আলোচনা করতে চাইতেন। কিন্তু দুপো বুঝেছিলেন ব্রেইল আর পড়াতে পারবেন না। এবার দুপো ব্রেইলকে নিয়মিত দেখাশোনা করার জন্য কয়েকজন দৃষ্টিহীন শিক্ষার্থীকে বিশেষ দায়িত্ব দিলেন। ব্রেইলকে যাতে কোনো ক্লাসে যেতে না হয় তার ব্যবস্থা করে দিলেন। ব্রেইলকে কখনোই একা থাকতে হয় না, কেউ না কেউ সর্বদা তাঁর সঙ্গে থাকেন। ব্রেইল চার্চে সঙ্গীতের জন্য গেলে সেখানেও কেউ না কেউ তাঁর সঙ্গে থাকতেন। ব্রেইলের পক্ষে সবথেকে যেটা তৃপ্তির তা হল দুপো নিজেই উদ্যোগ নিয়ে তাঁর বিদ্যালয়ে ব্রেইল পদ্ধতি চালু করলেন, ছাত্রছাত্রীদেরও ব্রেইলে লিখতে উৎসাহ দিলেন। ব্রেইলের চরিত্রের সবথেকে বড় গুণ সহমর্মিতা বোধ। তিনি নিজের সর্বস্ব দান করেও বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়াতেন। ব্রেইলের বন্ধুদের লেখা নানা ঘটনা থেকে আমরা জানতে পারি তিনি নিজের অর্গানখানি বিক্রি করে দিয়েও সেই অর্থ দিয়ে একজন বেকার দৃষ্টিহীনকে সাহায্য করেছিলেন। নিজের যা কিছু উপার্জন, যা কিছু সম্পদ সবই তিনি দৃষ্টিহীনদের মঙ্গলের জন্য দান করে গেছেন। যখন তাঁর নিজের প্রতিষ্ঠান ব্রেইলে বই ছাপাবার উদ্যোগ নিল তখন তিনি সে কাজে অসুস্থ শরীর নিয়েও দিনরাত মেতে থাকলেন। নিজের সামান্য উপার্জন ব্যয় করে তিনি দৃষ্টিহীনদের ব্রেইল বই কিনে দিয়েছেন যাতে তাদের পড়াশোনায় কোনো ছেদ না পড়ে। ব্রেইল নিজে সারা জীবন অত্যন্ত দীনভাবে জীবনযাপন করেছেন। তিনি জানতেন এই পৃথিবীর অধিকাংশ দৃষ্টিহীন মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন যাপন করেন, তাই তিনি ব্যয়বহুল জীবনযাত্রার ঘোর বিরোধী ছিলেন। নির্লোভ ব্রেইল উত্তরাধিকার সূত্রে যে অর্থ ও সম্পদ পেয়েছিলেন তা তিনি তাঁর অভাবী আত্মীয় স্বজন ও বন্ধুদের দান করে গেছেন। তিনি তাঁর মৃত্যুর আগেই বৃদ্ধ মাকে নিজের আয়ের সিংহভাগ অর্থাৎ 300 ফ্রাঁ দিয়ে গেছেন আর বাকি 50 ফ্রাঁ দিয়ে গেছেন দুই ভাগ্নিকে। তাঁর প্রিয় বন্ধু কলটাটকে তাঁর ব্যাংকের সেভিংসে যে 148 ফ্রাঁ ছিল তা এবং তাঁর প্রিয় পিয়ানোখানি যা বিক্রি করে পাওয়া গিয়েছিল 250 ফ্রাঁ সবই দিয়ে গিয়েছিলেন। কিন্তু কলটাট তাঁর প্রিয় বন্ধুর কোনো অর্থ বা সম্পদ নিজের জন্য গ্রহণ করেননি। লুই ব্রেইল তাঁর উইলে যেভাবে তাঁর বিষয় সম্পত্তি ভাগ করে দিয়ে গেছেন সেদিকে নজর দিলে স্পষ্ট বোঝা যায় তিনি কতখানি জনদরদী মানুষ ছিলেন। তিনি তাঁর সামান্য সম্পত্তি থেকেও কিছু দিয়ে গিয়েছিলেন যে সমস্ত পরিচারকদের, যাঁরা তাঁর ঘর মুছে দিতেন এবং যাঁরা তাঁকে সেবায়তনে দেখাশোনা করতেন। এমনকি রাতের পাহারাদারের কথাও তিনি ভুলে যাননি। ফলে তাঁর জন্যও সাধ্যমতো অর্থের ভাগ রেখে গেছেন। প্রকৃতপক্ষে লুই ব্রেইল তাঁর জীবদ্দশায় নিজের দেশেও তেমন কোনো খ্যাতি অর্জন করেননি। তাঁর জীবন কথা জানবার জন্য যে পৃথিবীর মানুষের মনে আগ্রহের সৃষ্টি হতে পারে সে কথাও কেউ ভাবেননি। তার ফলে তাঁর কোনো জিনিসপত্রের চিহ্ন পাওয়া যায় না। তিনি যেসব চিঠিপত্র বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের লিখেছিলেন তাও কেউ যত্ন করে রেখে দেয়নি। নিজের অসামান্য কাজের জন্য লুই ব্রেইল কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা উপহার পাননি। নিজের দেশের গণ্ডির বাইরে ইংল্যান্ডে বা আমেরিকাতেও তাঁর জীবদ্দশায় তাঁর পদ্ধতির কোনো স্বীকৃতি মেলেনি। সে বিষয়ে লুইয়ের কোনো আকাঙ্ক্ষা ছিল কিনা তাও জানা যায় না। বন্ধুরা যে তাঁকে ভালোবাসত এতেই লুই তৃপ্ত ছিলেন। বন্ধু কলটাট লুইয়ের যে বন্ধু বৎসল চরিত্র চিত্রায়ন করেছেন তা লুইকে বুঝতে আমাদের সাহায্য করে। কলটাট লিখছেন, For him, friendship was a conscientious duty as well as a tender sentiment.
to it he would have sacrificed everything, time, health, worldly positions. He gave more than one example of this. Thus, when one of his best pupils, who had just left the institution, had not enough to live on, Braille, who was organist in a city parish, unhesitatingly gave up his position to his pupil. লুই ব্রেলের এমন জনদরদী ব্যবহারের কথা চিরদিনই আমাদের কাছে অজ্ঞাত থেকে যেত যদি না তাঁর একদা ছাত্র এবং পরে তাঁর সহকর্মী ও বন্ধু কলটার্ট আমাদের সব জানাতেন। নিজের চাকরিটি ছেড়ে সেটি তিনি তাঁরই এক বেকার ছাত্রকে দিলেন যাতে সে জীবন ধারণ করতে পারে। এমন উদাহরণ পৃথিবীর মহৎ ব্যক্তিদের মধ্যেও বেশি পাওয়া যাবে না।